আপনারা একদিকে বলছেন যে গণমাধ্যমের স্বাধীনতা, ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন যে আপনারা যা ইচ্ছা তাই লেখেন, সমালোচনা করেন। সরকারের অন্যান্য উপদেষ্টারা গণমাধ্যমের স্বাধীনতার কথা বলছেন, কিন্তু আবার নানা রকম কৌশল অ্যাপ্লাই করে আপনারা গণমাধ্যমের ত্রুটি চিপে ধরার চেষ্টা করছেন। আপনারা সকলেই জানেন যে আন্তর্জাতিক ক্রাইম ট্রাইব্যুনাল থেকে আজকে একটি নির্দেশনা দিয়েছে যে শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম, ফেসবুক, ইউটিউব এবং এক্স মানে সাবেক টুইটার এসব মাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা এবং সরানোর জন্য আগে যেগুলো প্রচার হয়েছে সেগুলো সরানোর জন্য বিটিআরসিকে নির্দেশ দিয়েছে। আমি আজকে আলোচনা করব এই বিষয়টা নিয়ে। মানে তার মানে কি নতুন করে গণমাধ্যমের ত্রুটি চেপে ধরার একটা আয়োজন কিনা এটা, বা একটা উপলক্ষ কিনা, সেইটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তবে বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট, নিউজ অ্যান্ড ভিউজ বাই নুরুজ্জামান লাবু আমার একটি ইউটিউব চ্যানেল। আমার আলোচনা বিশ্লেষণ যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্টস ও শেয়ার করতে পারেন। যদি ভিন্ন মত থাকে তবে অবশ্যই কমেন্টস অপশনে জানাতে পারেন। তো যেটি বলছিলাম যে আজকে যে আইসিটি থেকে যে নির্দেশনাটা এসেছে গণমাধ্যম সহ সোশ্যাল মিডিয়ার বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচার করা যাবে না এবং যেগুলো প্রচারিত অলরেডি হয়েছে সেগুলা তুলে নিতে হবে। তো এই যে এই গণমাধ্যম সহ সোশ্যাল মিডিয়াতে যে এগুলো প্রচার করা যাবে না, এই যে বিদ্বেষমূলক বক্তব্যের কথা বলা হয়েছে বা হেট স্পিচ, এটা ডিফাইন করবে কিভাবে? এইটার একটা ডেফিনেশনটা কি হবে? মানে শেখ হাসিনার কোন বক্তব্য, যদিও বলা হয়েছে যে কৌশলী যারা ছিলেন, যারা রাষ্ট্রপক্ষে যারা আবেদন করেছিলেন তারা পরে সাংবাদিকদেরকে ব্রিফিং করেছেন যে শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য প্রচার করতে কোনো বাধা নাই। কিন্তু শেখ হাসিনার ভাষ্য কোনটা রাজনৈতিক, কোনটা অরাজনৈতিক, কোনটা হেট স্পিচ, কোনটা বিদ্বেষমূলক, এইটা ডিফাইনটা করবে কে? এটা তো সেই আগের মতো হয়ে গেল যে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল তখন বিএনপির যে বর্তমান চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে যে বক্তব্য দিতেন, জনসভাগুলোতে অংশ নিতেন ভার্চুয়ালি, সেই তারেক রহমানের বক্তব্য যাতে প্রচার করা না হয় তখন তৎকালীন সরকার, যেহেতু তিনি দণ্ডিত ছিলেন, এরকম একটা অজুহাত দেখিয়ে তার বক্তব্য প্রচারে একটা নিষেধাজ্ঞা দেওয়া হয়। হাইকোর্ট সেই নিষেধাজ্ঞা দিয়েছিল। তো সেইটা তো কোনোভাবেই একজন পলিটিক্যাল লিডার, সে যত বড় দোষী সাব্যস্ত হোক না কেন, তার যে কথা বলার অধিকার বা তার যে দল চালাতে গেলে তার যে কর্মীদের নির্দেশনা, সেই যে অধিকার, সেইটা কি আমরা মানে এইভাবে একটা প্রক্রিয়ার মাধ্যমে বিচারালয়কে সামনে রেখে সেই অধিকারটাকে কেড়ে নিতে পারি কিনা? তারেক রহমানের বেলায় যেটা ঘটেছিল সেইটা কোনোভাবে সমীচীন হয়নি এবং তার ফল আজকে আওয়ামী লীগকে পোহাতে হচ্ছে। কারণ আওয়ামী লীগ আজকে তারেক রহমান, কালকে অন্য লোক। আপনারা নিশ্চয় মনে আছে যে খাদিজা নামে একটা খুবই সাধারণ মেয়েকে এই কথা বলার জন্য আওয়ামী লীগ সরকার 18 মাস আটকে রেখেছিল কারাগারে। অথচ এই খাদিজার কথায় বাংলাদেশ রাষ্ট্রের আসলে কোনো কিছু যেত বা আসতো না, কিন্তু আওয়ামী লীগ যে ভুলটি করেছিল যে খাদিজার মতো একজন সাধারণ মেয়ের বাক স্বাধীনতা কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল। আরও তো নানা রকম গণমাধ্যম বা বাক স্বাধীনতা নিয়ন্ত্রণের নানা রকম কৌশল অ্যাপ্লাই করেই কিন্তু তারা আজকে এই যে তার যে ফল, সেই ফলটা ভোগ করতে হচ্ছে আওয়ামী লীগকে। কারণ ক্ষমতাচ্যুত হয়ে তাকে, শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে, চলে যেতে বাধ্য হয়েছেন তিনি আর কি।
কিন্তু সেই একই ধারা যদি ফিরে আসে, মানে আপনারা একদিকে বলছেন যে গণমাধ্যমের স্বাধীনতা, ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন যে আপনারা যা ইচ্ছা তাই লেখেন, সমালোচনা করেন, সরকারের অন্যান্য উপদেষ্টারা গণমাধ্যমের স্বাধীনতার কথা বলছেন, কিন্তু আবার নানা রকম কৌশল অ্যাপ্লাই করে আপনারা গণমাধ্যমের টুটি চিপে ধরার চেষ্টা করছেন। মানে ধরেন যদি আমি ধরে নেই যে শেখ হাসিনা গণহত্যার সঙ্গে জড়িত, এটা আসলে তদন্ত চলছে, তদন্তের পরে এইটা প্রমাণিত হবে, মানে আপাত দৃষ্টিতে ধরে নিচ্ছি তিনি গণহত্যার সাথে জড়িত, কিন্তু গণহত্যার সঙ্গে জড়িত ঠিক আছে, তাই বলে তার কথা বলার অধিকার আপনি হরণ করবেন বা তার কথা প্রচারে বাধা দেবেন, সেটা তো আসলে কোনোভাবে কাম্য না। কারণ সে তো একটা বাংলাদেশের একটা বিগ এবং পুরনো পলিটিক্যাল পার্টির লিডার। তাকে আপনার তার যে রাজনৈতিক অধিকার, সে অধিকার ক্ষুণ্ণ তো কোনোভাবে করা যাবে না। আপনি এখন হয়তো বলছেন যে এইটা বিদ্বেষমূলক কথা বলা যাবে না, কিন্তু রাজনৈতিক মানে কথা প্রচার করা যাবে। তাহলে বিদ্বেষমূলক আর রাজনৈতিক কথা আপনি কিভাবে আলাদা করবেন? আপনারা কি গণমাধ্যমকে সেটা বলে দিয়েছেন যে এইটা বিদ্বেষমূলক কথা, এইটা রাজনৈতিক কথা? এখন যদি একজন ধরেন কথার কথা একটা নির্বাচন হচ্ছে বা কোনো কর্মসূচি হচ্ছে, সেইখানে যদি আওয়ামী লীগের লিডার বলেন, শেখ হাসিনা যদি তার কর্মীদেরকে যোগ দিতে বলেন, তাহলে সেটা কি তার এবং সেইখানে একটা বিশৃঙ্খলা তৈরি হলো বা সেখানে একটা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলো, এইটা কি এখন আপনি তাকে রাজনৈতিক অধিকার থেকে তার সমাবেশ করার জন্য এটাকে ছাড় দেবেন না? তার এই যেহেতু একটা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে, সেই জন্য সেটাকে বিদ্বেষমূলক বা সংঘাতমূলক কথা হিসেবে ট্রিট করবেন? তাহলে গণমাধ্যম এটা মানে বিবেচনা করবে কিভাবে? এগুলো আসলে এটা সাদা চোখে যদি আপনি ধরে নেন, তাহলে একবারে বোঝা যায় যে এইটা আসলে একটা গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করার একটা অপচেষ্টা। গণমাধ্যম যেন কোনোভাবে আওয়ামী লীগ বা শেখ হাসিনার বার্তা, যে বাইরের থেকে যেহেতু তিনি এখন অ্যাক্টিভ হচ্ছেন, ইতোমধ্যে একটা খবরে দেখছিলাম যে তিনি ভার্চুয়ালি একটা মিটিংয়ে যোগ দিয়ে অনেক কথা বলেছেন এবং সামনের 8 ডিসেম্বর তার আরেকটি প্রোগ্রামে যোগ দেবার কথা, আইদার ভার্চুয়ালি অথবা সশরীরে, জানি না সেটা কিভাবে তিনি যোগ দেবেন। কিন্তু এই যে মেসেজগুলো, এইটা এই কারণে আসলে একটা তিনি যেন তার কথা যেন বাংলাদেশের নাগরিকদের কাছে না যায়, সেইটা বন্ধ রাখার জন্য এটা আমি মনে করি যে এটা অপচেষ্টা, এবং এইটা আসলে আখেরে কোনো দিন দেশের জন্য সুফল বয়ে নিয়ে আসবে না। আমি মনে করি যে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে আপনাকে যার বিরুদ্ধে যতটুকু অপরাধ, যার বিরুদ্ধে যতটুকু অপরাধ প্রমাণিত হবে, তাকে ততটুকু সাজা নিশ্চিত করতে হবে। সেটা কোনোভাবেই যেন পক্ষপাতমূলক না হয়, কোনোভাবেই যেন সেটা দলীয় বিবেচনা বা অন্য কোনো বিবেচনায় নির্ধারণ করা না হয়। সেইটা তাহলে আসলে মানে আগের মতো একটা অবস্থা যদি আপনি চালু রাখতে চান, তাহলে আসলে নতুন বাংলাদেশ কিভাবে মানে বলবেন আপনারা, বা নতুন রাজনৈতিক বন্দোবস্ত কিভাবে বলবেন, বা সোনার বাংলাদেশ আপনারা গড়তে চাচ্ছেন, সেইটা কিভাবে হবে? এইটা আমি পার্সোনালি মনে করি যে এটা আসলে খুব আদালতের রায়, আদালতের প্রতি পূর্ণ নির্দেশ, আদালতের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে আমি বিনয়ের সঙ্গে এটা দ্বিমত করতে চাই যে এইসব করে আগের সরকার যেরকম ভুল করেছে, সে একই কাজ পুনরাবৃত্তি করে আপনারাও যদি একইভাবে হাঁটেন, তাহলে ধরে নিতে হবে যে আপনারাও আসলে একটা স্বৈরতান্ত্রিক রাষ্ট্র কায়েম করার জন্য একটা পায়তারা করছেন। এগুলো কার মাথার থেকে আসে, কার বুদ্ধি, রাষ্ট্রপক্ষ কেন এগুলো আবেদন করে আমি বুঝি না। মানে তারা একটা এক্সকিউজ দিয়েছে যে বাদী এবং সাক্ষীর সুরক্ষা মানে নিরাপত্তাহীনতা তৈরি হয় যদি শেখ হাসিনার এইসব ভাষ্য প্রচার হয়। মানে কি হাস্যকর যুক্তি! বাদী এবং সাক্ষীকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনীর। সাক্ষী সুরক্ষা আইন রয়েছে, কিভাবে আপনি সাক্ষীকে সুরক্ষা দেবেন?
এবং শুধু বাদী কিংবা সাক্ষী না, রাষ্ট্রের প্রতিটি নাগরিককে সুরক্ষা নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের। তা আপনি শুধু মানে এইসব লেম এক্সকিউজের কথা বলে বাক স্বাধীনতা হরণ করবেন এবং গণমাধ্যমকে পরোক্ষভাবে একটা মানে টুটি চেপে ধরার একটা আয়োজন করবেন, সেইটা নতুন বাংলাদেশের কাছে আমরা আসলে মানে কোনোভাবেই কাম্য করি না আর কি। মানে এইভাবে যদি চলতে থাকে, এমনিতেই গণমাধ্যম একটা ভয়ের কালচার আগের থেকে ছিল, সেইটা যে একদম ফ্রি অ্যান্ড ফেয়ার হয়ে গিয়েছে তাও না। কারণ আপনারা জানেন যে বাংলাদেশের শীর্ষ দুটি গণমাধ্যম প্রথম আলো এবং ডেইলি স্টারের উপরে ভীষণ রকম একটা চাপ, একটা গোষ্ঠী তাদেরকে ভারতীয় দালাল বা ভারতীয় আগ্রাসনের প্রচার করে এই আখ্যা দিয়ে, মানে একটা ঢালাও আখ্যা দিয়ে, কোনো সুনির্দিষ্ট অভিযোগ তাদের নাই, করে তাদের সামনে ক্ষোভ বিক্ষোভ করার চেষ্টা করেছিল। কালবেলা সমকালের বিরুদ্ধেও একই অবস্থান ছিল। আবার যদি কোনো একটা শিরোনাম, খবরের শিরোনাম কারো পছন্দ না হয়, সঙ্গে সঙ্গে সেইটাকে নানান ব্যাখ্যা হাজির করে, লজিক হাজির করে সেইটাকে আসলে ভারতীয় দালাল, ফ্যাসিবাদের দোসর এইসব বলে মানে তাদেরকে একটা চাপ দেওয়ার চেষ্টা। এগুলো তো আসলে গণমাধ্যমের স্বাধীনতা হরণ। মানে যখন আপনি একটা কৌশলে চাপ দেবেন, তখন আসলে গণমাধ্যম কর্মী বা প্রতিষ্ঠানগুলো, গণমাধ্যমগুলোর নিজে নিজে একটা নিরাপত্তাহীনতা বোধ তৈরি হবে, যে তারা একটা দোদুল্যমনতায়, মানে সত্যটা বলতেও তারা ভয় পাবে, কারণ যে কেউ আবার কোনো চাপ নিয়ে, কোনো বিক্ষোভ নিয়ে অফিসে এসে হামলা করে কিনা বা করে কিনা। এগুলো আসলে খুবই খুবই ন্যাক্কারজনক বিষয় আর কি। এইভাবে যদি চলতে থাকে তাহলে আসলে যে আশার কথা ডক্টর মোহাম্মদ ইউনূস শোনাচ্ছিলেন বাংলাদেশের জনগণদের, সেইটা আসলে গুড়েবালি হবে, এবং যেটা খুবই দুঃখজনক আমাদের সকলের জন্য। আমি মনে করি যে কোনোভাবেই রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যম, কোনোভাবেই গণমাধ্যমের উপর কোনো খড়গ নেমে আসুক বা কোনো কৌশলে অপকৌশলে ভায়া হয়ে ভিন্নভাবে গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হয়, এরকম কোনো কর্মকাণ্ড, এরকম কোনো রায় নির্দেশ, কোনো সরকারের উচ্চতর পর্যায় থেকে কোনো নির্দেশনা, এগুলো আসলে পরে সেটি কোনোভাবেই আসাটাও কাম্য নয় আর কি। খুবই দুঃখজনক বিষয়। এইটা নিয়ে আসলে আর কি বলবো, যে খুবই এমনিতেই ভারত বাংলাদেশের সাথে একটা ভীষণ রকম একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। এর মধ্যে বাংলাদেশের সকল রাজনৈতিক দল সার্বভৌমত্বের প্রশ্নে এক হয়েছে। এই জাতীয় ঐক্য দরকার রয়েছে, প্রয়োজন রয়েছে। বাংলাদেশ মানে সবার আগে দেশ, এই দেশের উপরে আসলে কিছু নেই, কিন্তু সব কিছু আপনাকে ঠান্ডা মাথায় সুবিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে। মানে আবেগের বসে বিরোধিতা করা বা ইস্যুকে অনেকে বলছেন, বলার মানে অনেকেই এটাও বলেন যে অন্যান্য প্রসঙ্গগুলি, অন্যান্য ইস্যুগুলি ধামা চাপা দিতে একটি গোষ্ঠী আসলে এই ভারত বিরোধিতার ইস্যুটাকে সামনে নিয়ে এসেছে, বা সাম্প্রদায়িকের বিষয়গুলো সামনে নিয়ে আসা হয়েছে। আমি জানি না সেইটা আসলে কেন এই সরকার ইস্যু চাপা দেওয়ার চেষ্টা করবে, কিন্তু সব কিছুই একটা আসলে পরিচ্ছন্নভাবে, খুবই সুন্দরভাবে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে হবে। মানে কোনোভাবেই পক্ষপাতমূলক, বিশেষ করে আইনের শাসন বা বিচারিক কার্যক্রমে কোনোভাবেই এক বিন্দু পরিমাণ পক্ষপাতমূলক কর্মকাণ্ড যেন কোনোভাবে প্রকাশিত না হয়, বা কেউ যেন করার চেষ্টা করেন, তাহলে সেইটা আসলে খুব ভালো কিছু হবে না। কিন্তু যদিও দেখা যাচ্ছে, কারণ আমরা হত্যাকাণ্ডের ঘটনায়, আমি আরেকটা বিষয় বলি, যে এই সরকারের পক্ষ থেকে সবসময় বলা হয়, ইভেন পররাষ্ট্র উপদেষ্টা তিনিও একটা খবরে দেখলাম যে তিনি 750 5 আগস্টের আগ পর্যন্ত 750 হত্যাকাণ্ড হয়েছে, ছাত্র জনতার উপরে গুলি চালিয়েছিল তৎকালীন সময়ে। তো কিন্তু সবাই মুখে বলে 2000, 1500, 2000 নিহত হয়েছে। তাহলে সরকারের 3.5 মাস পেরিয়ে গেল, আপনারা এখনো কতজন সুনির্দিষ্টভাবে নিহত হয়েছে সেই হিসাবটা করতে পারলেন না। মানে এইটা, একজন ব্যক্তি মারা গিয়েছে বাংলাদেশের, তার মৃত্যুটা আপনি নিশ্চিত করতে পারছেন না। যদি নিশ্চিত করতে না পারেন, তাহলে আপনি 750 সংখ্যা থেকে কেন 1500, 2000 বলেন?
এটা তো মানে বলাটা আপনার সাজে না আর কি। ইভেন সেটা পলিটিক্যাল লোকজন বা যারা এই যে ছাত্র জনতার বা নাগরিক কমিটি তাদের পক্ষ থেকে বলে, সেটা আসলে ভিন্ন। সরকারের কোনো মানে দায়িত্বশীল লোকজন এই সংখ্যা সরকারি সংখ্যার হিসাবের বাইরে বলবে, সেটা আসলে কোনোভাবে কাম্য না। আবার আপনারা ডিফাইন করছেন 5 আগস্টের আগের মৃত্যু পরের মৃত্যুকে আলাদা করে ডিফাইন করেন আর কি। এইটা আসলে একজন ব্যক্তির মৃত্যুকে আলাদা করে, হত্যাকাণ্ডকে আলাদা করে ডিফাইন করা মানে একটা অমানবিক কাজ। প্রতিটি হত্যার মানে বিচার হওয়া উচিত, আইনের শাসন যদি আপনি প্রতিষ্ঠা করতে চান। এগুলো সব মিলিয়ে আসলে ভীষণ রকম একটা হতাশাজনক চিত্র আর কি। তবে এই সর্বশেষ আজকের যে এই গণমাধ্যমের উপরে একটা নিষেধাজ্ঞা প্রচার করা যাবে না, সেইটাও আরও ভীষণ রকম হতাশাজনক। মুখে এক কথা কিন্তু কাজে অন্যরকম দেখে আসলে একটা বিরক্তিকর বিষয় আমি মনে করি। আমার পার্সোনালি এটা আমরা চাই খুব শান্তি শৃঙ্খলার মধ্য দিয়ে এই দেশটা সামনের দিকে এগিয়ে যাক। সবার আগে দেশটাকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। সবাইকে ধন্যবাদ।